কথা বলতে চাই কাপির সাথে সরাসরি। আসলে তার 7 দিনের আলটিমেটামের 3 দিন অতিবাহিত হলেও আসলে কি অবস্থা, প্রশাসনের তরফ থেকে কি ধরনের সাড়া বা কি ধরনের রেসপন্স পাচ্ছেন এবং কি অবস্থা বর্তমান, যদি একটু আমাদেরকে জানান। ধন্যবাদ ভাইয়া। আমার দাঁড়ানো ঘর এভাবে ঘরের বাহির থেকে দরজা দড়ি রশি দিয়ে বেঁধে আমার ঘরের পরিবার সবাই ছিল, এভাবে বাহির থেকে টিনের উপর থেকে আগুন উঠতেছিল এরকম। এরপর তো আর কিছু থাকে না, আমার পরিবার সবাই ঘরে ছিল। এরকম একটা সেন্সিটিভ ক্রাইম, স্বৈরাচারের দোসররা দুর্বৃত্তরা আগুন দিয়েছে আমার পরিবারের সবাইকে মেরে ফেলার টার্গেট, সেরকম একটা ঘটনায় আজকে 3 দিন হয়ে যাচ্ছে, কোনো স্পেশাল টিম গঠন করা হয় নাই। আমি এই 3 দিনের ভিতরে আমি এমন কোনো অ্যাক্টিভিটিস দেখি নাই যে স্বৈরাচারদেরকে, যারা দুর্বৃত্তরা আগুন দিয়েছে তাদেরকে ধরার জন্য। আমি এরকম কোনো কিছুই এখন পর্যন্ত পাইনি। 3 দিন হয়ে গেছে এই ঘটনার, যেখানে আমার পরিবারের সবাইকে মেরে ফেলার মতো টার্গেট ছিল। কারণ মেরে না ফেলার টার্গেট না থাকলে তো ঘরের বাহির থেকে দরজা লাগানো থাকে না। আমি কোনো অ্যাক্টিভিটিস এখনো এইভাবে দেখিনি, আমি পাইনি। আরেকটু জিনিস যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনি তো তখন ঢাকায় ছিলেন যেদিনকে আগুন লেগেছে, আসলে ঢাকা থেকে কিভাবে মেসেজ পেলেন এবং এখানে এসে কি দেখলেন আপনি? আমি ঢাকাতে ছিলাম, আমার কাছে অনেকবার কল দেওয়া হয়েছে, আমি ঘুমেছিলাম। তারপর আমি কল মানে তাদের সাথে কথা হলো, বাড়িতে যারা আমার ভাই ভাবি, আমার পাড়া প্রতিবেশী ছিলেন, আমার ছোট ভাইরা ছিলেন, বাবা ছিলেন। তো তাদের সাথে কথা হওয়ার পর তারপর আমার হোয়াটসঅ্যাপে আমার ছোট ভাই ভিডিও পাঠায়। আগুনের আগুনের মানে দাপট এতটাই ছিল যে তারা কাছে এসেও কোনো ভিডিও ফুটেজ করতে পারেনি, রাস্তায় বসে তারা ভিডিও ফুটেজ করেছে, সেই ভিডিও আমার কাছে পাঠানো হয়। তারপর আমি সাথে সাথেই আমি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই রাত 2:30টার দিকে, 3টার দিকে। আসলে এসে কি অবস্থা পেলেন, এসে কি আসলে বাড়িঘরের কোনো অবস্থা পেলেন নাকি না এসেও আগুন দেখেছেন আপনি? আমি এসে দেখেছি যে ধোঁয়া উঠতেছিল, ফায়ার সার্ভিস এসেছে, তারা সাথে সাথেই তাদের ইনফর্ম করার সাথে সাথেই তারা আসছে। কিন্তু আগুনের তো একটা ধোঁয়া থাকে। আমি সকাল 10:30টার সময় এসেছি এবং আপনারা জানেন যে আমি 11টার পরে সংবাদ সম্মেলন, সাংবাদিক ভাইরা আপনাদের সাথে কথা বলেছি, আমার কথাগুলো আপনাদের কাছে বলেছি। তো তখনও আপনারাও দেখেছেন যে এখানে ধোঁয়া উঠতেছিল। এখন তো দেখতেই পাচ্ছেন আমার দাঁড়ানো ঘরটা সম্পূর্ণ ভেনিশ হয়ে গেছে। আরেকটু জিনিস যদি কারণ তিনি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আসলে তিনি একজন অনেকটা জনপ্রিয় একজন ব্যক্তি। আসলে অনেক কম ভিডিও বা অনেক মিডিয়ার যে ভিডিওগুলো প্রচার হয়েছে বা তার যে বক্তব্যগুলো প্রচার হয় সেখানে কিন্তু অনেকেই আহ, অভিযোগ বা কমেন্টস করেছেন যে আসলে কাফি কাফি কিন্তু কাফিকে বারবার বলেছে আসলে কাফির যে বাড়িতে যে আগুনের ঘটনা সেটা কিন্তু তারা দর্শকরা কিন্তু বারবার কমেন্টস করতেছে যে আসলে যে তাদের ক্ষেত্রে এবং তাদের যে বিষয় তার সে নিজের ঘরে নিজে আগুন দিয়ে আসলে জনপ্রিয় হওয়ার সস্তা চেষ্টা করছে। এক্ষেত্রে কাফি আপনি নিজে কি বলবেন? আমি তো দেশের মানুষের পক্ষে কথা বলে এসেছি, দেশের মানুষ আমাকে ভালোবাসে। জুলাই আগস্ট আন্দোলন করেছি, ধানমন্ডি 32-এ ছিলাম। আমার মনে হয় না এর চেয়ে আমার দেশের মানুষের কাছে আর জনপ্রিয়তা হওয়ার দরকার আছে, যেজন্য আমি নিজের ঘর নিজে পুড়িয়ে আমি আরও জনপ্রিয় হব। দেশের মানুষ আমাকে ভালোবাসে, দেশের জন্য আমি কি করেছি সেটা দেশের মানুষ জানে, আপনারাও জানেন। আলোচনা সমালোচনা থাকবে, আলোচনা সমালোচনার বাইরে কিছু না। যারা সমালোচনা করেন আমি নিজের ঘর নিজে পুড়িয়ে দিয়েছি, তারা এসে আপনারা বাস্তবতা দেখুন। আমার বাড়ি তো এখানে একটা বাড়ি না যে আর কোনো বাড়ি ঘর নাই। এই এলাকায় আমি একা বসবাস করি না, আরও মানুষজন আছে। আপনারা জাস্টিফাই করুন, আপনারা দেখুন, আপনারা দেখে সঠিক তদন্ত করুন। প্রশাসন ভাইয়েরা করতেছে, সঠিকটা জেনে আপনারা বলুন, অনুরোধ থাকবে। এক্ষেত্রে যারা নেগেটিভ কমেন্টস করছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য বা তাদের কোনো মেসেজ আপনি দিবেন কিনা? আমি এই মেসেজটাই তো বললাম এবং এটাই বলতে চাই বিনয়ের সাথে, অনুরোধের সাথে, যে ভাই নিজের ঘর নিজে পুড়িয়ে দিয়ে আমি সিম্পিতি নিব, এটা কোনো ভাষা নাই। তাদের কাছে আমার বলার থাকবে আপনারা আসুন, আপনারা এসে বাস্তবতা দেখুন, আপনারা এসে সত্যতা জানুন। আপনারা আমার পাশের বাসার লোক আছে, দুই পাশের লোক আছে, এলাকার মানুষজন আছে, আমার পরিবারের পিছনের ব্যাকগ্রাউন্ড জানুন, কথা শুনুন, জাস্টিফাই করুন, দেখুন, তাহলে আপনার সত্যতা জানতে পারবেন। সত্যতা জেনে তারপর কথা বলার অনুরোধ থাকবে।
হ্যাঁ, আরেকটু যদি একটু সঠিক বিষয় যে বিষয়টা নিয়ে আমরা আজকে লাইভটা বা দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম, যে 7 দিনের আলটিমেটামে 3 দিন যে শেষ হলো, যদি 7 দিন পরেও প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস না লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন? আমার শুধু ঘরই পুড়ে দেওয়ার প্ল্যান ছিল না, যেহেতু ঘরের বাহির থেকে দরজা আটকানো ছিল, সেহেতু আমার ফুল ফ্যামিলিকে মারারই প্ল্যান ছিল। সো আল্লাহ বাঁচিয়েছে বলে আমি তাদেরকে পেয়েছি, তাদেরকে আমি হারিয়ে ফেলতাম। এখানে আমার দাঁড়ানো ঘরটা সম্পূর্ণ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমি 7 দিনের আলটিমেটাম দিয়েছি, 7 দিনের ভিতরে আমি অ্যাক্টিভিটিস আমি না পেলে আমি রাজপথে লড়বো। আমি রাজপথে লড়তে লড়তে দেশের জন্য লড়েছি বলেই আজকে আমার ঘর নাই। আমি যদি এই স্বৈরাচার সরকারের বিপক্ষে কথা না বলতাম, আমি যদি দেশের পক্ষে কথা না বলতাম, আমি যখন জুলাই আগস্ট আন্দোলনের কথা বলেছি, তখন আমার বাবাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নানান ধরনের জামাত শিবির করেন, আপনি অমুক করেন, এটা করেন, সেটা করেন, নানান ধরনের ট্যাগ দেওয়া হয়েছে। তো আমি যদি দেশের পক্ষে কথা না বলতাম, আমি যদি জুলাই আগস্টের আন্দোলনের ছাত্রদের পক্ষে না থাকতাম, আমার ভূমিকা যদি নীরব থাকতো, আমি যদি ধানমন্ডি 32 না যেতাম, তাহলে এগুলো কিছুই হতো না। আমার ঘর ওপর হতো না, আমি আওয়ামী লীগের শত্রুও থাকতাম না, আমার বাবা থানায়ও নেওয়া হতো না। আমি তো দেশের মানুষের পক্ষে কথা বলেছি, দেশের মানুষের জন্য লড়েছি, এবং আমি বলে যাব দেশের পক্ষে কথা। যেহেতু আমি বাংলাদেশি, আমি দেশকে ভালোবাসি, বলে যাব। তো বলে এসেছি বলেই আজকে আমার ঘর নাই, বলে এসেছি বলেই আমাকে পালিয়ে থাকতে হয়েছে, আমার বাবাকে থানায় নিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে যদি আর একটু যে প্রশ্নটা একটু আগেও আমরা জানার চেষ্টা করেছিলাম আপনার কাছ থেকে, যে দর্শকরা কিন্তু জানতে চাচ্ছে যে আসলে 5ই আগস্টের আগে কিন্তু আপনি যে 15 দিন 16 দিন যে বরিশাল যে বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রামের পরবর্তী সময় আপনি আত্মগোপনে ছিলেন, সেক্ষেত্রে সেই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন সাধারণ দর্শক। আত্মগোপনে তো আমাকে থাকতে হয়েছে। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের সামনে ছিলাম। ওখানেও ক্লিয়ার করেছি, আপনারা আপনাদের ভিডিও করেছেন, যে আমি কোঠা আন্দোলন যখন চলতেছিল তখনই তার আগে থেকেও কিন্তু আমি এই সরকারের এগেনিস্টে কথা বলে এসেছিলাম, স্বৈরাচার সরকারের এগেনিস্টে, এবং যৌক্তিক কথা বলে এসেছিলাম। তখন আমার প্রতি কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি আসতেছিল। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা দেখতেছেন, আপনাদের মনে পড়বে, আমি কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে বলেছি, ভাই আমি এখানে আপনাদের সামনে যে আসছি বিষয়টা এরকম না, আমি আমার নিরাপত্তার জন্য এখানে এসেছি। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইদের কাছে ওটা কিন্তু বলেছি, আমি কিন্তু এখানে এমনি এমনি আসি নাই, কথা বলতে আসি নাই, আমি আমার নিরাপত্তার জন্য আপনাদের কাছে এসেছি, বিকজ আমাকে ছাত্রলীগ আওয়ামী লীগ খুঁজতেছে। তারপর ওখানে সন্ধ্যার পর 9টার দিকে কিন্তু আমি ওখানে স্লোগান দিই, ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না। এরপর স্লোগান দিয়ে কিন্তু আমি বাড়ি আর আসতে পারি নাই, কারণ এদিকে আমার এলাকায় যে ছাত্রলীগ আওয়ামী লীগ যারা ছিল, তারা কিন্তু আমাকে খোঁজাখুঁজি তখন শুরু করে দিয়েছে। পরের দিন সকালে আমার বাসার সামনে এরকম 1-1.5 ছেলে পেলে নানান অকথ্য ভাষায় গালাগালি, এবং অনেকে ফেসবুক পোস্ট করেছে, রাজাকার কাফি কখনো কলাপারে ঠাই হবে না। পরের দিন আমার বাবাকে থানায় নিয়ে চাপ সৃষ্টি। তো ওই 16 জুলাই এরপর থেকে আমি আর বাড়ি আসতে পারি নাই, আমি পালাইয়েই ছিলাম। পালাই থেকেও আমি এই দেশের পক্ষে কথা বলেছি, দেশের ছাত্র সমাজকে, আপামর জনতাকে আমি আন্দোলনে উজ্জীবিত করেছি। দেশের জন্য যেন মানুষ কথা বলে, সেজন্য আমি সবাইকে ইন্সপিরেশন করেছি। আরেকটু বিষয়, যে এই যে আপনার এই বাড়িতে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিল, এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন, তারা কি আপনার সাথে যোগাযোগ করেছেন, নাকি আপনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? আমি তো যেই বললেন, আমার ভাই ব্রাদার যেই ফুটেজ আমাকে দিছে, সেই ফুটেজ আমি হচ্ছে গিয়া আপলোড করার সাথে সাথে আমার সাথে যারা কানেক্টেড ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ করেছি, পাঠিয়েছি। আর যারা একদম ফ্রন্টে, যাদেরকে আমরা বেশি চিনি, আমার লাইক হচ্ছে আসিফ ভাই এবং সার্জিস ভাই, হাসনাত ভাই বা নাহিদ ভাই, তাদের তাদের সাথে তো আমি আসলে আমার রহ কথা হয় না। তো এরপরে যারা আছে তাদেরকে আমি পাঠিয়েছি, এবং তারা একটি আমাকে কমিটি গঠন করে দিছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা লিগ্যাল সেলে আছেন, তারা আমার সাথে নিয়মিত যোগাযোগ করছেন। তাদেরকেও নাকি বলা হয়েছে যে তোমরা কাফির পাশে থাকো, কাফির এই থানার পুলিশ যদি এই মামলার ব্যাপারে গড়িমসি করে, তোমরা দরকার হয় ঢাকা থেকে ওখানে গিয়ে কাফির পাশে থাকো। তো তারা আমার সাথে যোগাযোগ করেছে, তারা বলেছে যে আমরা দরকার হলে আসবো। তা আমি বললাম যে ভাইয়া, আপাতত আমার মনে হয় না আসার দরকার আছে, যেহেতু আমার পটুয়াখালী জেলায় ছাত্র সমন্বয়ক রয়েছে,
তারা আমার পাশে আছে এবং তারা আমার গত দিনেও পাশে ছিল। আমি যখন ডিসি স্যার এবং এসপি স্যারের কাছে পটুয়াখালী গিয়েছিলাম, তারা আমার সর্বক্ষণের সাথে আছে এবং আমি বলেছি 7 দিনের মাথায় আমার পুরা ঘর পুনর্গঠনের কাজ শুরু যদি না হয়, স্বৈরাচারের দোষরদেরকে যদি ফাইন্ড আউট করা না হয়, তাহলে আমি 7 দিনের মাথায় আন্দোলনে ডাক দিব। আমি রাস্তায় একাই রাজপথে দাঁড়াবো। পটুয়াখালী ছাত্র সমন্বয়ক ভাইরা তারাও বলেছে যে আপনার আন্দোলন আপনার বাসার সামনে হবে না, আন্দোলন পটুয়াখালী হবে। তারা আমার সাথে একমত। আমি 7 দিনের মাথায় যদি কোনো অ্যাক্টিভিটিস না পাই, আমি যে দাবি তুলেছি, আমার দাবি স্মারকলিপি আমি প্রধান উপদেষ্টা বরাবর ফরওয়ার্ড করেছি আমার টিওনোর মাধ্যমে। আমি 7 দিনের মাথায় কোনো অ্যাক্টিভিটিস না পেলে আমি রাজপথে দাঁড়াবো। আমার মনে হয় আমাকে দাঁড়াতে হবে, বিকজ 3 দিন আজকে হয়ে যাচ্ছে। এত বড় একটা ক্রাইম, আমার ফুল ফ্যামিলিকে মারার টার্গেট, সেখানে একটা স্পেশাল টিম গঠন করা হলো না। তাহলে আমি কি দেশ স্বাধীন করেছি? আমি তো দেশের জন্য কথা বলেছি। আমি তো অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বসাইছি, সেখানে তো আমি একজন ফ্রন্টের যোদ্ধা। আমার ঘর বাড়ি নাই, আমার বাবা মাকে পুড়িয়ে দেওয়ার টার্গেট, সেখানে আমার জন্য যদি একটা স্পেশাল টিম গঠন না করা হয়, তাহলে আমি কি সরকারকে বসালাম? আমার মনে হয় 7 দিনের মাথায় আমাকে রাজপথে থাকতে হবে। কিন্তু আমি ধৈর্যশীল, আমি এই সরকারের প্রতি আত্মবিশ্বাস রাখি। আমি এই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার বিশ্বাস রয়েছে। তারা আইনের হাত অনেক লম্বা। এখানে জিন ভূত আকাশ থেকে কেউ এসে আগুন লাগিয়ে উড়িয়ে চলে যায় নাই, মানুষই লাগাইছে। এটা আমাদের দেশের প্রযুক্তি, আইন, তাদের হাত অনেক শক্ত, এটা বের করা সম্ভব। আমার অনুরোধ থাকবে, আমার চাওয়া পাওয়া থাকবে, তারা অতি দ্রুত এটা ফাইন্ড আউট করুক। 12 তারিখ, 11 তারিখ দিবাগত রাত্রে 12 তারিখের ঘটনা। রাত্র 12:15টায় আমি বাহিরে নামছি। নামার পর প্রস্রাব করে একটু নিজে অজু করে ঘরে আসছি। আসার পরে ওই পান খাই ইত্যাদি, ঘুমে আসে না, একটু চিন্তা ভাবনা। আস্তে চক্ষু যখন বুঝলাম, তখন 12:30 ছাড়াই গেছে, প্রায় 1টা। ওই সময় চোখে ঘুম, একটু একটু ঘুম। এই ঘুম অবস্থায় দেখি যে আমার যেখানে শুয়েছি ওই আর বড় একটা বারান্দা আছে টিনের, ওইটার থেকে আগুনের একটু ধাপ পাই চোখে। চোখটা মেললে দেখি যে ঘরের ভিতরে সাপের লেজের মতো আগুন আসতেছে। আমি বেদিক হইয়া আমার বড় ছেলে, তার স্ত্রী, 2টা নাতি, আমার ওয়াইফ, এদের ওই যে রুমে ছিল ওই রুমগুলোর দরজা ফাঁক করে দিই। অনেক জোরে ধাক্কা দিলে ওই শব্দ হয়ে তারা মানে হাউকাউ শুরু হয়ে গেছে, কান্নাকাটি। আমার বিশ্বাস হয়েছে যে এরা যখন সজাগ হয়েছে, আগুন দেখে, তখন বাইরে আনার চেষ্টা করবে। বাইরে আনার চেষ্টা চিন্তা করে এই দরজা খুলতে গেছি, সামনের এই দরজা দিয়ে আমরা বাহিরেই যাব। যাইয়া লাট আছে দরজা এবং ব্যাংক আছে, ওই 2টা খুললে যখন দরজায় টান দিছি, চাইয়ে দেখি যে দরজা আসে না, এবং মোটা দড়ি দিয়ে ওই বাহিরে কররা আছে, যেটা আমরা নাম্বার কালে তালা দিয়ে নামি, ওই দেওয়ার লাগে বান্দা। তখনই আমি বুঝে গেছি যে আমাদের আর জীবনে বাঁচার কিছু নাই। এই সময় দৌড় দিয়ে যাইয়া পিছনের রাস্তায় গেছি, দরজায় যাইয়া লাটটার হুক খুললিয়া দরজায় টান দিয়েছি, দেখি দরজা আসে না। এখন ওই সময় আল্লাহর কাছে ডাক দিয়ে বলছি, আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। অনেক ঝিরকাঝিরকির পর একটা দরজাই ভাঙতে পারছি, অনেক শক্তি দিয়া ভাঙ্গিয়া ওই নাতি আর ওই ছেলে, আমার ওয়াইফ, এদেরকে সহ আমরা ওই দরজা যা ওদেরকে বাহির করে দিয়েছি। কিছু মালামাল ছিল, টাকা পয়সা, স্বর্ণ। ওইদিকে একটা হাত বাড়াইছি, পারি ওই আগুন যখন হাতটা পুড়ে গেছে, তখন আমি সরে গেছি, আমার জীবন আর বাঁচবে না। এরপর বাহিরে গেছি, একটু চাইয়া দেখি যে ঘরের টিনের উপরে আগুন জ্বলে, ভিতরে টিনের উপরে জ্বলে। কারণ আমার বিশ্বাস হয়েছে যে এই ঘরটা টিনের উপরে কিছু না দিলে হুদা খালি টিনে আগুন জ্বলতে পারে না। এইটা দেখার পর খুব মন খারাপ লাগলে দৌড় দিলাম আর এক বাড়ির উপর দিয়ে যাইয়া ওই নাতিপুতি ছেলে মেয়েদের কাছে গেলাম, ওরা হাউকাউ করে, কান্নাকাটি করে। এরপর চাইয়ে দেখি যে না, ঘর আস্তে আস্তে জ্বলতেছে। আমার পাশের বাড়িওয়ালারা দিক বিক না পাইয়া ফায়ার সার্ভিস থানায় ফোন দিয়েছে। আমার ফোন তো সব আমার বউর ছেলের আগুনে জ্বলে গেছে। ফোন দেওয়ার পর ফায়ার সার্ভিস আসছে, আমার ওই গোয়াল ঘরটায় দেখে যে টিনের এক অংশ জ্বলে, ওইটাকেই প্রথমবারে রক্ষা করছে। ওইটারে রক্ষা করছে, ওটার আংশিক এখনো জ্বলা আছে, ভিতরে নাই কিছু। এরপরে আমরা
একটুখানি পর আমি যখন আমার বাড়ির দক্ষিণ সাইডে যাই দেখি যে ঘরটা আসতে ঠাস করে পড়ে গেছে জ্বলিয়া। চেষ্টা করছিলাম আমার বাড়ির দলিল কাগজপত্র, এবং আমি রিটায়ার্ডে যাব 28/2/25-এ, ওই প্রতিষ্ঠানের আমার কিছু কাগজপত্র আনিয়া লেখালেখি করতেছিলাম রাত্রে, ওই কাগজগুলো আবার যত্নে আনিয়া ঘরে রাখছি, কিন্তু সম্পূর্ণ জ্বলে গেছে। কিছু ঋণী ছিলাম, আমার ওয়াইফের, আমার শ্বশুরের দেওয়া কিছু জমি, ওইটা বিক্রি করে 1,30,000 টাকা আনিয়া আমি রাখছিলাম ঘরে। আমার পুত্রবধূর, আমার ভাই, আমার ভগ্নিপতি বেয়াই, এরা যে 3 ভরি স্বর্ণ দিয়েছিল ওইটাও ঘরে ছিল। ওইটা কোথায় কি জ্বলিয়ে গেছে, কি হচ্ছে, কিছু পাওয়া যায়নি। অর্থাৎ আপনারা দেখতে পারেন যে আমার ঘর বাড়ির চতুর্পাশ অনেক বেসার্ধ লইয়া সম্পূর্ণ গাছও জ্বলিয়ে গেছে। খালি গোয়ালঘরটার আংশিক আছে, বাকি পাকের ঘর সহ এমন কোনো কিছু বাকি নাই যে জ্বলে নাই। এখন আমি চাই আমার সরকারের কাছে এইটার একটা সূক্ষ্ম তদন্ত করে দোষী যারা তাদেরকেই সাব্যস্ত করা, এবং সুষ্ঠু যেন বিচার আমি পাই বাংলাদেশ সরকারের কাছে, এবং তারা যেন আমাদের এই বিষয়ে একটু পদক্ষেপ নেয়।